হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের আমরা আলোচনা করব ফেনলের রাসায়নিক চরিত্র নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ফেনলের রাসায়নিক চরিত্র। কেমিক্যাল প্রপার্টিজ। ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ বলতে গেলে প্রথমে যে বিষয় আমাদের মনে আসে সেই বিষয়টা হলো আম্লিক চরিত্র। আম্লিক চরিত্র, অ্যাসিডিক ক্যারেক্টার। তো প্রথমে দেখা যাক ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার থাকার কারণ কি। খুব সহজ একটা কারণ। ফেনলে আমরা জানি OH গ্রুপ যেটা রয়েছে সেইটার একটা পোলার ক্যারেক্টার আছে। পোলার ক্যারেক্টার আছে, আমরা যাকে বাংলায় বলি ধ্রুবীয়। পোলার ক্যারেক্টার থাকার কারণে OH যে বন্ড, সেই বন্ড ব্রেক করতে পারে বা ভেঙে যেতে পারে। কেন ভাঙবে? তার কারণ হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। পার্থক্য থাকার কারণে অক্সিজেন কি করবে? অক্সিজেন যেহেতু মোস্ট ইলেকট্রোনেগেটিভ তোমরা জানো, তাই বন্ডেড ইলেকট্রন পেয়ার হাইড্রোজেনের সঙ্গে যেটা রয়েছে, বন্ডেড ইলেকট্রন পেয়ার যেটা হাইড্রোজেনের সঙ্গে রয়েছে, সেই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে উইথড্র করে নিতে চাইবে। আর নিজের দিকে উইথড্র করে নেওয়ার ফলে অক্সিজেন এখানে ডেল মাইনাস এবং হাইড্রোজেন ডেল প্লাস, ফলে বন্ডটা পোলার, এবং পোলার হওয়ার কারণে এই বন্ডের একটা চরিত্র কি, যে এটা সহজে ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়া মানে এখান থেকে তাহলে কি পাবো? এখান থেকে অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে থাকলো আর হাইড্রোজেন H+ হয়ে বেরিয়ে গেল। এই বন্ডে ফিনাইল গ্রুপটা আছে, মনে করো ফিনাইল গ্রুপটা রয়েছে। আমি এই ফিনাইল অংশটা দেখাইনি, শুধু OH বন্ডের কি চরিত্র হয় সেইটা দেখাচ্ছি। কি দেখতে পেলাম? যে হাইড্রোজেন H+ হিসাবে অপসারিত হচ্ছে বা এলিমিনেট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, ফেনলের একটা আম্লিক চরিত্রের প্রবণতা রয়েছে। বন্ড পোলারিটির কথা দিয়ে যেরকম আমরা বলতে পারি, আরও একটা পয়েন্টের ভিত্তিতে কিন্তু বলা যায়। ধরো আম্লিক চরিত্র, আমরা ফেনলের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট কি বললাম? বন্ড পোলারিটি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বন্ড পোলারিটি অফ OH। বন্ড পোলারিটি মানে বন্ধনের ধ্রুবীয়তা। ঠিক আছে? তো সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি? সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে আয়ন যেটা তৈরি হয়েছে, আয়ন কি তৈরি হবে এখান থেকে? যদি হাইড্রোজেন H+ হিসাবে বেরিয়ে যায়, হাইড্রোজেন যদি এখানে H+ হিসাবে বেরিয়ে যায়, তাহলে আমরা পাবো H+ এবং বেনজিনের সঙ্গে O-, যাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। ফেনল যদি আয়নিত হয় তাহলে ফেনক্সাইড আয়ন তৈরি হয়, যেটা হলো ফেনলের কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস। কনজুগেট বেসের স্থায়িত্বের বিচারেও কিন্তু আমরা কোনো যৌগের আম্লিক চরিত্র ব্যাখ্যা করতে পারি।
কনজুগেট বেসের সুস্থিতির বিচারে কি বললাম, কোনো যৌগের আম্লিক চরিত্র আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা দেখা যাক এবার। দেখো, আমরা কনজুগেট বেস ফেনক্সাইড আয়ন পেয়েছি। এই ফেনক্সাইড আয়নে অক্সিজেনের ওপর যে নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জ বেনজিনের সঙ্গে কনজুগেটেড অবস্থায় রয়েছে। নেগেটিভ চার্জ বেনজিন বলয়ের সঙ্গে বেনজিন বলয়ের সাথে কনজুগেশন করতে পারে। কনজুগেশন করতে পারে। কিভাবে কনজুগেশন করতে পারছে দেখো, এরকম যদি হয়, তারপর এই বন্ডটা যদি এখানে যায়, জাস্ট লাইক রেজোনেন্স। রেজোনেন্স, পুরো ঘটনাটাই হচ্ছে রেজোনেন্স। তোমরা রেজোনেন্স তো শিখেইছো, সো বিষয়গুলো বোঝা তোমাদের খুব একটা কঠিন হবে না। আবার যদি চার্জটা এখানে চলে আসে তাহলে আবার আমরা ফেনক্সাইড আয়নটা ফিরে পাবো, জাস্ট লাইক দিস। তাহলে এই সমস্ত কটা স্ট্রাকচার মানে রেজোনেটিং স্ট্রাকচার যদি একসাথে মেলানো হয় তাহলে আমরা দেখব কীরকম, যে নেগেটিভ চার্জটা অক্সিজেন হয়ে টোটাল এই 6টা কার্বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইটা হলো রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড বা রেজোনেন্স সংকর কার ফেনক্সাইড আয়নের। তাহলে দেখো, ফেনক্সাইড আয়ন যখন তৈরি হচ্ছে, এই ফেনক্সাইড আয়নের একটা রেজোনেন্স সুস্থিতি আছে। তাহলে কনজুগেট, এই যে কনজুগেট বেস, এটা একটা সুস্থিত কনজুগেট বেস। যদি কোনো নমুনার বা কোনো যৌগের, ভালো করে শুনবে, কোনো যৌগের কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক যদি সুস্থিত হয় তাহলে সেই যৌগটার আম্লিক চরিত্র বেশি হবে। এইটা হলো নিয়ম। আবার বলছি, কোনো যৌগের অনুবন্ধী ক্ষারক যদি সুস্থিত হয় তাহলে যে যৌগ থেকে সেই অনুবন্ধী ক্ষারকটা তৈরি হয়েছে সেই যৌগটার আম্লিক চরিত্র বেশি হবে। এটা মাথায় রেখো। তো ফেনক্সাইড আয়ন তো রেজোনেন্স সুস্থিত আমরা দেখতে পেলাম। তাহলে ফেনলের কি এরকম কোনো সুস্থিতি নেই সেটা দেখা যাক। ফেনক্সাইড আয়নের রেজোনেন্সটা আমি রাখছি, ফেনলের আমি এবার রেজোনেন্স করে তোমাদেরকে দেখাবো। ফেনল, এটা ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড আয়ন and that is phenol. ফেনল যদি রেজোনেন্স করে তাহলে দেখো, প্রথম ধাপে আমরা পাচ্ছি এইটা, দ্বিতীয় ধাপে আমরা পাচ্ছি এইটা, তৃতীয় ধাপে এইটা, অ্যান্ড ফাইনালি আবার ফেনল। তাহলে এর যে রেজোনেন্স হাইব্রিড হবে সেইটা কীরকম, সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড অফ ফেনল, যেটাকে আমরা এরকমভাবে লিখি। ফেনলকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখি, তো
মানে যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা এরকম রিং ফর্মে লিখি, তার কারণ দেখো এইভাবে কনজুগেশনটা হচ্ছে বলে তাই। এখন যদি আমরা ফেনক্সাইড আয়ন এবং ফেনল এই দুজনকে তুলনা করি উইথ রেসপেক্ট টু রেজোনেন্সের সাপেক্ষে যদি তুলনা করা হয়, তাহলে কি দেখতে পাচ্ছ এইটাই যে ফেনক্সাইডের রেজোনেন্সের সময় অক্সিজেন কিন্তু নিউট্রাল ফর্মেই থাকছে। ফেনক্সাইড যখন রেজোনেন্স করছে তাতে অক্সিজেন অ্যাটমগুলো নিউট্রাল ফর্মে আছে, কিন্তু ফেনল যখন রেজোনেন্স করছে সেখানে কিন্তু অক্সিজেন অ্যাটম পজিটিভ অবস্থায় আছে। এবারে তোমরাই বলো, একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কখনো পজিটিভ অবস্থায় কি থাকতে চাইবে, বা তার উপরে কি পজিটিভ চার্জকে রাখতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। অতএব কী করবে, ও নিউট্রাল হয়ে যেতে চাইবে। যদি নিউট্রাল হতে হয় তাহলে কি করবে, এই হাইড্রোজেনের যে বন্ড ইলেকট্রন রয়েছে তাকে ছেড়ে দেবে, তাকে অ্যাকসেপ্ট করে নেবে। মানে হাইড্রোজেন সেই বন্ড ইলেকট্রনটাকে অক্সিজেনের জন্য ছেড়ে দেবে। অক্সিজেনের জন্য যদি ছেড়ে দেয় তাহলে হাইড্রোজেনটা H+ হয়ে বেরোবে। দ্যাটস ওয়াই কি বলা হচ্ছে যে ফেনল একটা আম্লিক চরিত্র দেখায়। সেই দেখানোর পেছনে কারণটা আমি রেজোনেন্স দিয়ে যেরকম ব্যাখ্যা করলাম, আর একটা কি বললাম, কনজুগেট বেস মানে ফেনক্সাইড, তার রেজোনেন্স সুস্থিতি। তাহলে দুটো কারণ, এক হচ্ছে বন্ড পোলারিটি, দুই হচ্ছে রেজোনেন্স সুস্থিতি অফ ফেনক্সাইড আয়ন। মনে থাকবে। তাহলে ফেনলের এই কারণে আমরা আম্লিক চরিত্রটা দেখতে পাই। নেক্সট পয়েন্ট, যদি তুলনা করা হয় ফেনলের আম্লিক চরিত্রের সঙ্গে অ্যালকোহলের আম্লিক চরিত্র যদি তুলনা করা হয়, আমি এখানে দুটো কম্প্যারিজন রাখছি। নেক্সট পয়েন্ট হচ্ছে আম্লিকত্বের তুলনা। আম্লিকত্বের তুলনা। আম্লিকত্বের তুলনা কার কার সাথে করছি আমরা? দুটো কলাম করছি। একটা কলামে আমরা দেখব ফেনল ভার্সেস অ্যালকোহল। আরেকটা কলামে দেখব ফেনল ভার্সেস কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড আমরা অ্যালিফ্যাটিক নিয়ে আলোচনা করছি। অ্যালিফ্যাটিক যেগুলো, ঠিক আছে, অ্যালিফ্যাটিক। তো কোন ক্ষেত্রে আম্লিক চরিত্র কীরকম হবে সেইটা এবার আমরা আলোচনা করব। আমরা যে কোনো একটা যৌগ নিয়ে তার ভিত্তিতেই দেখাচ্ছি, কারণ অ্যালকোহল তো প্রচুর রয়েছে। আমরা যে কোনো একটা অ্যালকোহল নিয়ে দেখাচ্ছি, লাইক ইথানল। আর এখানে আমরা ফেনলের সঙ্গে তুলনা করার জন্য নিচ্ছি, মনে করো, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তো আম্লিক চরিত্রের তুলনা করতে গেলে প্রথমে কি করতে হবে, এরা যেহেতু দেখো পোলার OH গ্রুপ রয়েছে, তাই আমরা প্রত্যেকটা যৌগ থেকে OH বন্ধন বিয়োজনের পর যে কনজুগেট বেস তৈরি হবে তাকে লিখব। কারণ আমরা আম্লিকত্বের যখন ব্যাখ্যা করছিলাম তখন কনজুগেট বেস নিয়েই ব্যাখ্যা করেছি। তাহলে এখানে যেই সমস্ত যৌগে পোলার OH গ্রুপ রয়েছে তাদের থেকে কনজুগেট বেস তৈরি করবার পরেই আলোচনাটা করব, তবেই আমরা বুঝতে পারবো বা তুলনা করতে পারবো। এখানে হচ্ছে O- প্লাস H+, এখানে হচ্ছে CH3CH2O- প্লাস H+, এখানে CH3COO- প্লাস H+। কেমন? এবারে দেখো
ফেনল ভার্সেস অ্যালকোহল যখন আমরা করছি, ফেনল ভার্সেস অ্যালকোহল, তখন তুমি দেখো এইখানে দুটোর ক্ষেত্রে H প্লাস তৈরি হচ্ছে, এটা কমন ব্যাপার, এটা বাদ দাও। তুলনা হবে এই দুটোর মধ্যে। এই যে নমুনাটা রয়েছে বা এই যে আয়নটা রয়েছে, এর কোনো প্রকার রেজোনেন্স সুস্থিতি আছে? কোনো প্রকার রেজোনেন্স সুস্থিতি আছে? নেই। এইটার রেজোনেন্স সুস্থিতি আছে? হ্যাঁ আছে। তাহলে কনজুগেট বেস এর ক্ষেত্রে যেটা হয়েছে তার রেজোনেন্স সুস্থিতি নেই, কিন্তু এই যে কনজুগেট বেস এর রেজোনেন্স সুস্থিতি আছে, অর্থাৎ এই যৌগটা আয়নিত হয়ে এই ফর্মে এসে থাকতে পারে বা পারবে। তাই জন্য এই H প্লাসকে ছেড়ে দিচ্ছে মানে অ্যালকোহলের থেকে ফেনল আম্লিকত্ব বেশি দেখাচ্ছে। এই নমুনা H প্লাসকে ছেড়ে দিয়ে এই রকম ফর্মে এসে যদি থাকে তাহলে কোনো এক্সট্রা সুস্থিতি পাচ্ছে না। বন্ধনের ধ্রুবীয়তার জন্য আমি ধরে নিতেই পারি যে H প্লাস আয়ন বেরোচ্ছে, কিন্তু H প্লাস আয়ন ফেনলে যত তৈরি হবে অ্যালকোহলে সেই পরিমাণ তৈরি হবে না, তৈরি হলেও সেইটার পরিমাণ খুবই কম। অতএব আমরা বলতে পারি যে অ্যালকোহল অপেক্ষা ফেনল বেশি আম্লিক, বেশি আম্লিক। এবারে আসো এইখানে, এই নমুনার মানে দুটোতেই H প্লাস হচ্ছে, সেটা কমন ফ্যাক্টর, ওটা বাদ দাও। এই নমুনার রেজোনেন্স সুস্থিতি রয়েছে, ঠিক একইভাবে এই নমুনাটারও রেজোনেন্স সুস্থিতি আছে। কীরকম দেখো, এই যে এই রকমভাবে কার্বক্সিলেট যে গ্রুপটা রয়েছে সেই কার্বক্সিলেট গ্রুপটা রেজোনেন্স করতে পারে। এখানেও রেজোনেন্স হচ্ছে, এখানেও রেজোনেন্স হচ্ছে। তাহলে দুটো যৌগর কি আম্লিক চরিত্র একই রকম হবে? এইখানেই হচ্ছে একটা বিষয়। তো কিসের ভিত্তিতে ব্যাখ্যা করব? দেখো, এই আয়নটার যদি তোমরা রেজোনেন্স করো তাহলে দেখবে যতগুলো রেজোনেন্স গঠন আছে, বেশি রেজোনেন্স গঠন তো হবে না, দুটোই সম্ভব। কারণ নেগেটিভ চার্জ এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে যাবে বা এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে যাবে, রেজোনেন্স। তাহলে দুটোই রেজোনেন্স গঠন পাবো। এর ক্ষেত্রে রেজোনেন্স গঠন অনেকগুলো আসছে, যেটা আমি তোমাদের জাস্ট আগেই করে দেখালাম। রেজোনেন্সের নিয়ম হচ্ছে যে কোনো যৌগ যখন রেজোনেন্স করবে, রেজোনেন্স করবার সময় তার স্ট্রাকচারগুলো দেখতে হবে। স্ট্রাকচারগুলো যদি দেখা যায় সমতুল্য মানে যতগুলো রেজোনেন্স গঠন তুমি এঁকেছো সেই গঠনগুলোকে তুমি কারোর থেকে কাউকে পার্থক্য করতে পারছো না, সেইগুলো হচ্ছে সমতুল্য রেজোনেন্স। তো যেই সমস্ত যৌগ সমতুল্য রেজোনেন্স দেখাবে সেই সমস্ত যৌগ বা সেই সমস্ত নমুনা বেশি সুস্থিত হয়, আর যাদের ক্ষেত্রে সমতুল্য রেজোনেন্স হবে না তারা অপেক্ষাকৃত কম সুস্থিত হয়। এইটা হলো রেজোনেন্সের একটা তত্ত্ব। অতএব এই দুটো যে নমুনা, যৌগ বলবো না কারণ আয়নিক ফর্মে আছে, তো এই দুটো যে নমুনা তারা যদি পৃথকভাবে রেজোনেন্স গঠন আমরা আঁকি তবে দেখব এর ক্ষেত্রে নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হচ্ছে বা অসমতুল্য রেজোনেন্স, আর এর ক্ষেত্রে দেখা যাবে সমতুল্য রেজোনেন্স। অসমতুল্য কেন? এর রেজোনেন্স গঠন তোমরা এঁকে দেখো, আমি জাস্ট প্রথমেই করেছি। গঠন এঁকে দেখবে প্রথম এবং শেষ দুটো বাদ দিয়ে মাঝের যতগুলো রয়েছে মাঝেরগুলোর সঙ্গে প্রথম এবং শেষের কোনো মিল পাবে না, আলাদা আলাদা রকম দেখতে, রাইট? বা মাঝে যেইগুলো এঁকেছি সেইগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোনো মিল পাবে না। তাহলে এর ক্ষেত্রে রেজোনেন্স গঠন আমরা যতগুলো পাবো সেগুলো অসমতুল্য, কিন্তু এই আয়নটার ক্ষেত্রে যে রেজোনেন্স গঠন পাবো তারা সমতুল্য। তাই জন্য এই নমুনার সুস্থিতি এইটার অপেক্ষা বেশি। তাহলে কি বললাম? যে যৌগের কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক বেশি সুস্থিত, সে যার থেকে এসছে সেই যৌগটা বেশি আম্লিক হবে। তাই জন্য ফেনল অপেক্ষা কার্বক্সিলিক অ্যাসিড বেশি আম্লিক। বোঝাতে পারলাম? আমি পয়েন্টটা এখানে লিখে দিচ্ছি। CH3COO- সমতুল্য রেজোনেন্স গঠন, সমতুল্য রেজোনেন্স দেখায়,
আর PHO মাইনাস অসমতুল্য রেজোনেন্স দেখায়, তাই জন্য এইটা বেশি সুস্থিত। সুতরাং CH3COOH অধিক আম্লিক। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবারে ফেনল মানে ফেনক্সাইড যেটা, তার তো রেজোনেন্স গঠন আমি দেখিয়েছি। এবার অ্যাসিড যেটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেটা তৈরি হয়েছে, তার আমি সমতুল্য রেজোনেন্সের কথা যেটা বলছি সেটা কীরকম আমি তোমাদেরকে এখানে এঁকে দেখাচ্ছি। এরকম হলো তাহলে আমরা পাবো CH3C-CO। আবার যদি এটা এখানে ব্যাক করে আসে, এটা আবার এখানে ফেরত চলে আসবে। দেখো এই গঠন আর এই গঠন সবকটাই একই রকম দেখতে, তাই জন্য এইগুলোকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট রেজোনেন্স বা সমতুল্য রেজোনেন্স। আর সমতুল্য রেজোনেন্স হলে সেই সমস্ত গঠনগুলোই অধিক সুস্থিত হয়, আর সেইভাবে আমরা আম্লিক চরিত্রটাও ব্যাখ্যা করতে পারবো। বোঝা গেছে? তাই দেখা গেছে এইরকম যে ফেনল এবং কার্বক্সিলিক অ্যাসিড দুজনেরই আম্লিক চরিত্র রয়েছে, কম বেশি আম্লিক চরিত্র রয়েছে, যেটা আমি দেখালাম যে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিক চরিত্র বেশি ফেনল অপেক্ষা। কিন্তু তাও ফেনলের তো আম্লিক চরিত্র আছে, সেটা প্রমাণ হলো। বেশি আর কম এই হচ্ছে ফারাক। তাই জন্য আমরা বিভিন্ন রকম ক্ষারীয় যৌগ যেগুলো রয়েছে, মনে করো NaOH বা NaHCO3, Na2CO3, এই সমস্ত যে ক্ষারীয় যৌগ আছে, যদি কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড দেখা গেছে এর সাথেও রিঅ্যাকশন করছে, এর সাথেও করছে। এই দুটো তো তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর Na2CO3 এরা হচ্ছে তীব্র ক্ষার, তাই তো? তীব্র ক্ষার। আর সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে মৃদু ক্ষার। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিক চরিত্রের মাত্রাটা এমনই যে তীব্র ক্ষার, মৃদু ক্ষার সকলের সঙ্গেই বিক্রিয়া করে ফেলতে পারছে। কিন্তু যদি এই জায়গায় ফেনল নেওয়া হয়, ফেনল দেখা গেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে, কিন্তু বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করছে না। তাহলে এইখানেই প্রমাণ হয়ে গেল যে এটা অপেক্ষাকৃত মৃদু অ্যাসিড। কারণ কার্বক্সিলিক অ্যাসিড যে তীব্র, মৃদু সমস্ত ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারছে, কিন্তু ফেনল শুধুমাত্র তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, মৃদু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারছে না। তাহলে এর আম্লিক চরিত্রটা কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা কম হচ্ছে বলাই যায়। ঠিক আছে, নেক্সট এবার আমরা পড়ব কিছু প্রতিস্থাপিত ফেনলের আম্লিক চরিত্র এবং তাদের তুলনা। নেক্সট পয়েন্ট আমাদের প্রতিস্থাপিত ফিনোলীয় যৌগের আম্লিক চরিত্রের তুলনা।
দেখো একটা হচ্ছে সাবস্টিটিউটেড ফেনল নয়, মানে নর্মাল যে ফেনল সেইটা, এর সাথে মনে করো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, এর সাথে মনে করো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। কোথায় আছে, কোন পজিশনে, অর্থতে না প্যারাতে না মেটাতে, সেই নিয়ে আমরা পরে পড়বো। আলাদাভাবে ইলেকট্রন ডোনেটিং থাকলে কি হয় বা আলাদা উইথড্রয়িং থাকলে কি হয় সেগুলো আমরা পড়বো। ধরে নাও ফেনল রয়েছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রতিস্থাপিত ফেনল আছে এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রতিস্থাপিত ফেনল আছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে হচ্ছে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ, ইলেকট্রন ইডব্লিউজি মানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি কি হতে পারে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হতে পারে অ্যালকিল গ্রুপ, OH, NH2, OR, etc. বা NR2, etc. আর ইলেকট্রন উইথড্রয়িং তো প্রচুর রয়েছে, CN রয়েছে, হ্যালোজেন রয়েছে, SO3H আছে, COOH আছে, NO2 আছে, আরও অনেক কিছু পাবে। ধরো কিটোন গ্রুপ রয়েছে, তারপরে এস্টার গ্রুপ রয়েছে, এরকম অনেক তোমরা এক্সাম্পল পাবে যারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, তো যাই হোক, এবার এখানে OH গ্রুপ যেটা লিখেছি সেটার ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টিও রয়েছে, কিন্তু যেহেতু বেনজিন বলয়ের সঙ্গে থাকলে রেজোনেন্স ধর্মটা আছে, সেহেতু আমরা এখানে OH গ্রুপটাকে ইলেকট্রন ডোনেটিংয়ের আন্ডারেই ফেললাম। তো এইরকম তিনটে যৌগের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে বুঝতে পারবে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কি করছে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে যাচ্ছে, তার প্রভাবটা এই OH গ্রুপের ওপর পড়ছে। মানে বেনজিন বলয় থেকে যদি ইলেকট্রন এই গ্রুপের দিকে যায় তাহলে বেনজিন আর অক্সিজেনের মধ্যে যে বন্ধন, ইলেকট্রন আকর্ষী প্রভাব সেই বন্ধনের উপর পড়বে, ন্যাচারালি সেই প্রভাব OH বন্ধনের উপর পড়বে। অতএব কী হবে, OH বন্ধনটা আরও বেশি ধ্রুবীয় হবে এবং আরও তাড়াতাড়ি বিয়োজিত হবে। তাহলে ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকলে বলতে পারা যায় যে সেই সমস্ত ফেনলের আম্লিক চরিত্র বেশি হওয়া উচিত। যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, মানে যারা ইলেকট্রন বেনজিন বলয়ে দান করছে, সেই ইলেকট্রন ঘনত্বটা OH গ্রুপের দিকেও যাচ্ছে। এখন যদি OH এর দিকে মানে অক্সিজেনের দিকে ইলেকট্রন প্রবাহটা হয়, তাহলে এই অক্সিজেন পরমাণুটা আর হাইড্রোজেনের দিক থেকে বন্ড ইলেকট্রনকে আকর্ষণ করবে না। অক্সিজেন ধরো এই দিক থেকে ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রন চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, অতএব হাইড্রোজেনের দিক থেকে আর ইলেকট্রন আকর্ষণ করার প্রয়োজন হবে না বা কম পড়বে। তাই OH বন্ধন এখানে অতটাও ধ্রুবীয় হবে না, ধ্রুবীয় না হলে দুর্বল হবে না, ফলে বিয়োজন কম ঘটবে। আর যেহেতু ফেনলে কোনো আকর্ষী বা বিকর্ষী, ইলেকট্রন আকর্ষী বা বিকর্ষী কোনো প্রভাব নেই, তাই ফেনল নিজের মতো স্বাধীনভাবে বিয়োজিত হবে। মানে যেটা বলতে চাইছি, OH বন্ধনের ধ্রুবীয়তা সামান্য অবস্থায় যা ছিল, ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকলে OH বন্ডের ধ্রুবীয়তা আরও বেশি হলো, আর ইলেকট্রন প্রদানকারী গ্রুপের উপস্থিতিতে OH বন্ডনের ধ্রুবীয়তা আরও কমে গেল। তাহলে EWG OH গ্রুপের পোলারিটি বৃদ্ধি করে আম্লিকত্ব বাড়ায়, আর EDG OH গ্রুপের পোলারিটি হ্রাস করে আম্লিকত্ব কমায়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট। এবারে আমরা দেখব যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বিভিন্ন পজিশনে থাকলে কীরকম ঘটনা ঘটে।
এখন আমরা আম্লিকত্ব সবসময় আর এই আম্লিক চরিত্র এই কথাটা সবসময় মেনশন করব না, আমরা একটা সিম্বল ইউজ করব, যে সিম্বলটাকে বলা হয় পিকেএ। পিকেএ পিকেএ মানে হচ্ছে নেগেটিভ লগ অফ কেএ। নেগেটিভ লগ অফ কেএ। কেএ মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক কার ক্ষেত্রে? অ্যাসিডের ক্ষেত্রে। অ্যাসিডের, সেই কারণে কে এ লেখা আছে, দেখো এ ফর অ্যাসিড। তাহলে দেখো এই যে সমীকরণটা আমি লিখেছি পি কে এ ইকুয়ালস টু নেগেটিভ লগারিদম অফ কে এ, তাহলে যার কে এর মান বাড়বে তার পি কে এর মান কি হওয়া উচিত? নিশ্চয়ই কমা উচিত, কারণ নেগেটিভ লগারিদম আছে। কে এ মানে তো বিয়োজন, তাহলে বিয়োজন যদি বাড়ে তার পি কে এর মান কমবে। বিয়োজন বাড়ছে মানে আম্লিক চরিত্র বাড়ছে, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাসিডিটি। কে এ বাড়লে অ্যাসিডিটি বাড়বে আর পিকে কী হবে? কমে যাবে, সমস্যা নেই। আবার দেখো অ্যাসিডিটি যদি বাড়ে তার কে এটাও বাড়ছে কিন্তু পিকে এর মানটা কমে যাচ্ছে। পিকে কমে যাচ্ছে মানে অ্যাসিডিটির সাথে পিএইচ এর সম্পর্ক কীরকম? অ্যাসিডিটির সাথে পিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে অ্যাসিডিটি বাড়ছে মানে পিএইচ কমছে। তাহলে পিএইচ আর পিকে সম্পর্ক সেম, কিন্তু কে এ আর অ্যাসিডিটির মধ্যে সম্পর্কটা ঠিক উল্টো বা ব্যস্তানুপাতিক বলতে পারো। ওকে, এই বিষয়টা তোমরা জানবে। নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখব, লাইক দিস OH CH3 তাহলে আমি কি বললাম যে ফেনলের সঙ্গে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ওয়ালা কোনো যৌগের তুলনা করা হয় তাহলে ফেনলের আম্লিক চরিত্র সবসময় বেশি হবে, আর ডোনেটিং গ্রুপওয়ালা যারা থাকবে মানে ডোনেটিং গ্রুপ প্রতিস্থাপিত যে ফেনলগুলো থাকবে তাদের আম্লিক চরিত্র ফেনল অপেক্ষা কম হবে। এইটা তোমরা মাথায় সবসময় রেখো, কারণ আগেই আমি যে উদাহরণটা করালাম মানে যে আমি তোমাদের ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটাই কিন্তু ওটাই বোঝানো হয়েছে। ওটা একটা জেনারেল ব্যাখ্যা যেটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এটা হলো অর্থোক্রেসল, এটা হলো মেটাক্রেসল এবং এটা হলো প্যারাক্রেসল। যেখানে মিথাইল গ্রুপ কি করছে? মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট আছে আর হাইপার কনজুগেশন আছে মিথাইল গ্রুপে। প্লাস আই এফেক্ট আর হাইপার কনজুগেশন এফেক্ট দেখাচ্ছে মিথাইল গ্রুপ। এবারে দেখো এইখানে মিথাইল গ্রুপটা ঠিক OH এর অ্যাডজাসেন্ট কার্বনে রয়েছে। OH যেই কার্বনটার সঙ্গে যুক্ত আছে মিথাইল গ্রুপটা ঠিক তার পরবর্তী কার্বনেই যুক্ত আছে, তাহলে এখানে ইলেকট্রন প্রদান করার যে প্রভাবটা সেটা সর্বাধিক হবে কারণ কাছাকাছি রয়েছে। আবার বলছি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত OH ওয়ালা কার্বনের কাছাকাছি থাকবে তত ইলেকট্রন প্রদানকারী যে প্রভাবটা সেটা বেশি হবে। ইলেকট্রন যদি বেশি OH গ্রুপের দিকে ফ্লো করে তখন OH বন্ধনের ধ্রুবীয়তা আরও কমবে। ধ্রুবীয়তা অনেক কমে যাবে। ধ্রুবীয়তা অনেক কমে যাবে OH বন্ডের। এইখানে মিথাইল গ্রুপ দেখো একটু দূরে আছে আর এইখানে মিথাইল গ্রুপটা সব থেকে দূরে আছে, তাই ইলেকট্রন দান করার যে প্রভাবটা সেটা পৌঁছতে অনেকটা ডিস্টেন্স যেতে হচ্ছে, আর এইখানে তার থেকে কম ডিস্টেন্স যেতে হচ্ছে আর এইখানে অনেক কম ডিস্টেন্স যেতে হচ্ছে। তাই ইলেকট্রন দান করার প্রভাবটা OH গ্রুপে এইখানে মানে মিথাইল যে ইলেকট্রন দান করছে OH গ্রুপের দিকে এইখানে সেই প্রভাবটা সব থেকে বেশি। এইখানে এই মেটা যে যৌগটা রয়েছে তার ক্ষেত্রে একটু কম আর প্যারা যৌগতে অনেকটাই কম। তো ইলেকট্রন যদি কম পরিমাণ OH এর দিকে সাপ্লাই হয় তাহলে OH বন্ধনের পোলারিটি একটু বেশি থাকবে। OH বন্ধনের পোলারিটি যদি একটু বেশি থাকে তাহলে অ্যাসিডিটি বেশি হবে, অ্যাসিডিটি মোর হলে পিকেএ কি হবে? পিকেএ কম হবে। তাহলে যদি পিকেএ এর তুলনা করা হয়, এই তিনটে যৌগ পিকে এর তুলনা করা হয় তাহলে পিকে সব থেকে বেশি হচ্ছে অর্থ প্রোডাক্টের, তারপর হচ্ছে মেটা প্রোডাক্টের, তারপর হচ্ছে প্যারা প্রোডাক্টের। বোঝাতে পারলাম? অর্থ যৌগটার পিকে মান সব থেকে বেশি, তার মানে অ্যাসিডিটি যদি বলি অ্যাসিডিটির অর্ডার ঠিক উল্টোটা হবে, প্যারা
দেন মেটা, দেন অর্থ। এগুলো অর্থ, মেটা, প্যারা, এইগুলোর সিম্বলকে প্রকাশ করা হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো বিষয়টাই এখানে ইলেকট্রন ডোনেটিং আর অন্য যে কোনো গ্রুপ থাকলেও কিন্তু বিষয়টা একই হতো। আমি এখানে মিথাইল দিয়ে দেখিয়েছি, অন্য যে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে বিষয়টা পুরো সেমই হতো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমি দেখাবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে এরকম একটা দিয়ে। Most common example, nitrophenol. আমি তোমাদের আগে যে উদাহরণটা দেখালাম সেই উদাহরণটা তোমরা কনজুগেট বেস তৈরি করেও সেই হিসাবে ব্যাখ্যা করতে পারো, বিষয়টা একই দাঁড়াবে আলটিমেটলি। তো আগেরটায় যেহেতু আমি কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা করিনি, তো এর ক্ষেত্রে দেখা যাক কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা করলে কীরকম হয়। আমি কি বললাম, প্রথমে যে ইলেকট্রন ডোনেটিং মিথাইল গ্রুপ দিয়ে একটা উদাহরণ তোমাদেরকে বোঝালাম, সেখানে আমি কনজুগেট বেস দিয়ে কিছু ব্যাখ্যা করিনি। তোমরা চাইলে ওখানে কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা করতে পারো, বিষয়টা একই দাঁড়াবে। আমি যেই ব্যাখ্যাটা তোমাদের দিলাম আলটিমেটলি সেই ব্যাখ্যাটাই দাঁড়াবে। তো যেহেতু ওখানে আমি কনজুগেট বেস দিয়ে ব্যাখ্যা করিনি, এর ক্ষেত্রে ব্যাখ্যা করছি। তো সবকটার ক্ষেত্রে আগে কনজুগেট বেস তৈরি করে নিই। H+ তো সবকটাই তৈরি হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটার ক্ষেত্রে H+ তো কমন ব্যাপার, ওটা হবেই হবে। আর কনজুগেট বেস। এখন তোমরা দেখো NO2 যে গ্রুপটা রয়েছে, NO2 গ্রুপ কী করে আমরা জানি। NO2 গ্রুপের প্রভাব হচ্ছে -I -R। -I মানে ইলেকট্রন বন্ধনের মাধ্যমে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করা, আর -R মানে এমন কোনো ইলেকট্রন সম্পন্ন সিস্টেমের সঙ্গে যুক্ত যার অনেকগুলো দেখো আনস্যাচুরেশন আছে বা এরকম পাই ইলেকট্রনস রয়েছে। তো সেই পাই ইলেকট্রন অন্য কারোর থেকে ব্যবহার করে নিজে রেজোনেন্স করা। তো সেই জন্য দুটো এফেক্টই হচ্ছে মাইনাস। এবারে আমি যে কনজুগেট বেস লিখেছি, কনজুগেট বেসগুলো, তো কনজুগেট বেসগুলোর মধ্যে সব থেকে সুস্থিত কনজুগেট বেস কোনটা তোমরা বলতে পারবে? সব থেকে সুস্থিত কনজুগেট বেস হচ্ছে এইটা, কারণ এইখানে রেজোনেন্সটা দেখো একদম NO2 অবধি ছড়াতে পারছে। যদি আমরা NO2টাকে একটু বন্ড ওপেন করে লিখি, NO2টাকে আমরা এরকম বন্ড এক্সপ্যান্ড করে লিখলাম, তাহলে দেখো এই চার্জটা পুরো এত 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 করে গিয়ে পুরো NO2 অবধি ছড়াতে পারছে। কিন্তু এইখানে যখন আমি রেজোনেন্সটা দেখাবো, সেটা কিন্তু NO2 অবধি কোনোভাবেই ছড়াতে পারছে না। NO2 অবধি চার্জটা কিন্তু যাচ্ছে না, যেহেতু এটা মেটা অবস্থানে আছে। আর এইখানে যদি দেখানো যায়, তাহলে এখানেও দেখতে পাবে যে অক্সিজেনের নেগেটিভ চার্জ, হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা হলো, সেই চার্জটা NO2 অবধি ছড়াচ্ছে। তাহলে কি হলো, এই যে দুটো কনজুগেট বেস মানে অর্থ এবং প্যারা, যে দুটো কনজুগেট বেস, তারা রেজোনেন্স সুস্থিত, রেজোনেন্স সুস্থিতিটা NO2 অবধি এক্সটেন্ড করছে বা NO2 অবধি ছড়াতে পারছে।
কিন্তু এইখানে রেজোনেন্স সুস্থিতি আছে, কিন্তু সেই সুস্থিতিটা NO2 অবধি ছড়াতে পারছে না, কারণ এটা মেটা পজিশনে বসে আছে। তাহলে আমরা বলতে পারি এই মেটা আইসোমার অপেক্ষা অর্থ এবং প্যারা আইসোমার বা তাদের কনজুগেট বেস অধিক সুস্থিত। তাহলে এই দুটো যদি বেশি সুস্থিত হয়, তাহলে এই দুটোর আম্লিক চরিত্র এই মেটা আইসোমার অপেক্ষা বেশি, অর্থাৎ মেটা আইসোমারের আম্লিক চরিত্র এই দুটো অপেক্ষা কম। এখন প্রশ্ন হচ্ছে অর্থ এবং প্যারার মধ্যে কোনটা বেশি। দেখো এইখানে রেজোনেন্স যদি আমি অক্সিজেনের মাইনাস চার্জ থেকে NO2 অবধি ভাবি, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা অ্যাটমের ওপর চার্জটা ছড়াতে পারছি। আমি যদি একবার রেজোনেন্স দেখাই, একবারই জাস্ট এই O- আর NO2 এর মধ্যে রেজোনেন্স দেখাই, তাহলে তুমি দেখো কটা পরমাণু অংশগ্রহণ করছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা পরমাণুর ওপর দিয়ে এই নেগেটিভ চার্জটা ঘুরে যাচ্ছে। আর এইখানে তুমি যদি দেখো তাহলে দেখবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পরমাণুর ওপর দিয়ে চার্জটা ঘুরে যাচ্ছে। তাহলে এখানে চার্জ ডিলোকালাইজেশনের ডিস্টেন্স কম, এখানে চার্জ ডিলোকালাইজেশনের ডিস্টেন্স অনেকটা বেশি, তাই আমরা এটাকে বলি এক্সটেন্ডেড কনজুগেশন। এক্সটেন্ডেড কনজুগেশন, এক্সটেন্ডেড কনজুগেশন। যেহেতু এখানে এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে, এইটাই হলো এই কনজুগেট বেসটাই হলো মোর স্টেবল, এই কনজুগেট বেসটাই হচ্ছে মোর স্টেবল, আর এইটা অপেক্ষাকৃত কম সুস্থিত। এইটা তো প্রথমেই কম সুস্থিত সেটা বলেছি। এই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করছি তখন দেখা যাচ্ছে এটাই বেশি সুস্থিত, এটা একটু কম সুস্থিত। তাহলে যদি আম্লিক চরিত্রের তুলনা করা হয় তাহলে আমি কি বলবো, অ্যাসিডিটির অর্ডার হবে, অ্যাসিডিটি অর্ডার হচ্ছে প্যারা গ্রেটার দ্যান অর্থ দ্যান মেটা। আর যদি পিকে এর অর্ডার বলা হয়, পিকে এর অর্ডার হচ্ছে প্রথমে মেটা, তারপরে হচ্ছে অর্থ, তারপর হচ্ছে প্যারা। জাস্ট এটা উল্টে যাচ্ছে, অর্ডারটা উল্টে যাচ্ছে, কেমন? আর অর্থর ক্ষেত্রে আমি আরও একটা কারণ বলতে পারি আম্লিক চরিত্র কম হওয়ার, আম্লিক চরিত্র মানে প্যারার থেকে কম হওয়ার কারণ হচ্ছে, দেখো এই যৌগটাতে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড করে এইভাবে বসে থাকতে পারে। আমি তোমাদের যখন বয়লিং পয়েন্টের পড়িয়েছিলাম, বয়লিং পয়েন্টের কীরকম প্রকৃতি হয়, তখন আমি বলেছিলাম দেখো যে পাশাপাশি এরকম দুটো গ্রুপ যাতে হাইড্রোজেন এবং পোলার এরকম কোনো অক্সিজেন রয়েছে, তাহলে তারা হাইড্রোজেন বন্ড করে বসে থাকবে। এখন যদি হাইড্রোজেন বন্ড করে বসে থাকে তাহলে এই হাইড্রোজেনটা অপসারিত হওয়ার প্রশ্ন কম আসছে, কারণ এই তো হাইড্রোজেন বন্ড করে কি হলো, ব্লক হয়ে গেল বা সুস্থিত হয়ে গেল, তো এই হাইড্রোজেনটা কম পরিমাণে বিয়োজিত হবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, প্যারা আইসোমার অপেক্ষা অর্থ আইসোমারের আম্লিক চরিত্র কম, আর মেটার হচ্ছে আরও কম। এবারে তোমরা বলতে পারো যে এখানে হাইড্রোজেন বন্ড করে বসে গেল, হাইড্রোজেন তো তাহলে বেরোচ্ছে না, কিন্তু মেটাতে তো ওরকম হাইড্রোজেন বন্ড নেই, তাহলে মেটাতে তো হাইড্রোজেনটা আরও বেশি বেরোনো সহজ। কিন্তু ভেবে দেখো এখানে তো NO2 এফেক্টটা সরাসরি এই OH গ্রুপের উপর পড়ছে, NO2 তো OH এর ঠিক পরের কার্বনই আছে, তাহলে এখানে ইলেকট্রন আকর্ষী প্রভাব যতটা কাজ করবে সেইখানে তো এই NO2 OH এর দূরত্বটা তো বেড়ে গেল, সেখানে তো -I প্রভাবটা তো সেই পরিমাণে কাজ করবে না। কারণ আমি তো শুধু রেজোনেন্স এফেক্ট দিয়ে তো বলিনি, আমি প্রথমে কি বলেছি, NO2 এর দু রকম এফেক্ট আছে, -I এবং -R। তো আমি যেমন রেজোনেন্স এফেক্ট দিয়ে বললাম, তাহলে -I এফেক্টটা কোথায় কাজে লাগছে, তখনই আমাকে ওইখানে বলতে হবে যে হাইড্রোজেন বন্ড করতে পারলেও কিন্তু -I এফেক্টটা তো রয়েছে। -I এফেক্টের কারণে এই OH বন্ধন, হাইড্রোজেন বন্ধন থাকলেও -I এফেক্টের কারণে এই OH বন্ধনটা সহজে বিয়োজিত হতে পারছে, আর এইখানে দূরত্ব বেড়ে যাওয়ার জন্য -I প্রভাবটা OH এর উপর কম কাজ করছে বলে এখানে হাইড্রোজেন কম উৎপন্ন হচ্ছে। সেই কারণে আম্লিক চরিত্রের অর্ডার আমরা এইটা পেয়ে থাকি। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই ভিডিওতে কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা। ফেনলের বা ফেনল সংজাত যে সমস্ত যৌগ আছে তাদের রাসায়নিক চরিত্র বলতে মূলত এইটাই, আম্লিক চরিত্র। এছাড়াও অনেক রিঅ্যাকশনস আমাদেরকে করতে হবে, যেগুলো আমরা পরের সেশনে করব, যেখানে শুধুমাত্র আমরা ফেনল এবং ফেনল সংজাত যৌগের কী কী বিক্রিয়া হয় সেইগুলো দেখব।
তো আজকের আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা পড়তে থাকো বিষয়গুলো, তোমাদের যা যা কিছু অসুবিধা হবে সেটা ডেফিনেটলি আমাদের জানাবে কমেন্ট সেকশানে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই বলবে কমেন্টে। তো সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড বাই।